আজ কথকের নিবেদন চিত্রিতা চক্রবর্তীর লেখা শৃঙ্খল। গল্পটি নেওয়া হয়েছে রবিবাসরী পত্রিকার 28শে ফেব্রুয়ারি 2021 সংস্করণটি থেকে। গল্পের প্রধান চরিত্রে অহনা, সুজয়ের মা ও সুজয়। অহনা এবং সুজয়ের মায়ের ভূমিকায় অয়ন্তিকা মাইতি, সুজয়ের ভূমিকায় এবং গল্প পাঠে শতদ্রু মণ্ডল। শুরু হচ্ছে শৃঙ্খল। তিতিবিরক্ত হয়ে সুজয় বলে উঠল, উফ, আবার কানেকশন লস্ট। এভাবে কাজ করা যায় নাকি? বাড়ির ওয়াইফাইটা কদিন হলো খুব জ্বালাচ্ছে, মাঝে মাঝেই কানেকশন চলে যাচ্ছে, আর যখন থাকে বেশিরভাগ সময় ভীষণ স্লো। বাড়িতে বসে টানা অফিস করাটা সত্যি খুব কষ্টসাধ্য হয়ে উঠেছে। সুজয় আজ আর ধৈর্য ধরে রাখতে পারছে না। হবে নাই বা কেন, কোম্পানির গুরুদায়িত্ব যাকে সামলাতে হয় তার পক্ষে সময়ের একটু অপচয় মানে অনেক বড় ক্ষতি। একেই লকডাউনের মধ্যে নানান রকম প্রতিকূলতা নিয়েই কাজ চালিয়ে যেতে হচ্ছে। সুজয়ের আন্ডারে 10 জনের একটা টিম কাজ করে, ফলে প্রায় সর্বক্ষণ তাদের কাজের হিসেব রাখা, বসকে রিপোর্ট করা, সবই তাকে একা হাতে সামলাতে হয়। আসলে কোম্পানিতে সুজয়ের একটা গুডউইল রয়েছে। ও কাজের প্রতি এতটাই নিবেদিত প্রাণ যে কোম্পানি ওর উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত। কিন্তু এই মন্দার বাজারে কোথাও এতটুকু খুঁত রাখা যাবে না। শ্রমের কোনো বিকল্প হয় না, সেটাই সুজয় মনে প্রাণে বিশ্বাস করে। অহনা ওর পাশে বসে এক মনে অফিসের কাজ ছাড়ছিল। তারও ওয়ার্ক ফ্রম হোম, তবে সুজয়ের মতো গুরুত্বপূর্ণ পদ ওকে সামলাতে হয় না। একটা ছোটখাটো প্রাইভেট ফার্মে চাকরি করে অহনা। সামান্য এই চাকরি একদিন অহনাকে অসম্ভব মনের জোর জুগিয়েছিল। হঠাৎ করেই মা চলে গেল, বাবা কেমন খাপ ছাড়া হয়ে গেল, ভবিষ্যৎ একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে অহনার মাথায় ঝুলতে লাগলো। ঠিক সেই সময়ে মুশকিল আসানের মতো চাকরিটা হয়েছিল। নয় নয় করে প্রায় 10 বছর হয়ে গেল চাকরি। এখন সে রীতিমতো জড়িয়ে পেঁচিয়ে গেছে এই চাকরিটার সঙ্গে। এই লকডাউনে সেটা বেশ বুঝতে পারছে অহনা। তোমার কি কাজ হয়ে গেছে? সুজয়ের প্রশ্নে চমক ভাঙে অহনার। কেন বলো তো? না মানে ওয়াইফাইটা বড্ড স্লো, লোড বেশি পড়ছে বলেই হয়তো এই অবস্থা। আমার একটা জরুরি মিটিং আছে, কোম্পানির এমডি, সিইও সকলেই থাকবেন। যদি খুব প্রবলেম না হয় কিছুক্ষণের জন্য একটু অফ হবে। অহনা বারবারই নির্বিবাদী। জোর করে কিছু দাবি করা একেবারেই ওর স্বভাব বিরুদ্ধ। করছিল একটা জরুরি কাজই, ইন্টারনেটের সাহায্যও লাগছিল কিছুটা ইনফরমেশন জোগাড় করতে। তবে কাজটা একটু পরে করলেও হবে। বিনা দ্বিধায় সুজয়ের কথা মেনে নিল অহনা। এই রাগ করলে না তো? সুজয় জিজ্ঞেস করলো। কি যে বলো। একগাল হাসি দিয়ে অহনা ল্যাপটপ বন্ধ করতে উদ্যত হলো। আর কাজ করবে না? তুমি মিটিং সেরে নাও, আমি পরে বসবো, দেখি মায়ের কিছু যদি দরকার হয়। বউয়ের উদারতাকে গভীর চোখে সমাদর জানালো সুজয়। অহনা বড্ড বেশি ভালো, সেটাই যত সমস্যার কারণ। সুজয় বুঝতেও পারে না মেয়েটার কোনটা ভালো লাগে আর কোনটা মন্দ, কোন কোথায় যে অভিমান হয় বোঝা খুব কঠিন। অহনা মুখরা হলে বোধহয় সুজয় বেঁচে যেত। সবটাই যে বিনা প্রশ্নে ছেড়ে দেয়, তার সাথে কিসের যুদ্ধ? কিছু কাজ আছে মা? নিচের তলায় শাশুড়ির কাছে এলো অহনা। ও, তুমি এসেছো যখন ভালোই হয়েছে। দেখো না বৌমা, আমি তো আর পেরে উঠছি না। কদিন যেভাবে টানতে হবে, রান্নার লোক না এলে এভাবে চালানো আমার পক্ষে আর সম্ভব নয়। তাড়াহুড়োয় হাতটাই পুড়িয়ে ফেললাম। এদিকে সুজুর খাওয়ার সময় হয়ে গেল, এখন আমার মাছ রান্না হয়নি। এসে খাবার না পেলে তো আবার কুরুক্ষেত্র বাঁধাবে। অহনা হেসে বলল, তুমি ওই ঘরে বসে চুপচাপ টিভি দেখো, আমি এক্ষুনি বাকিটা করে ফেলছি। ও এলে আমি খেতে দিয়ে দেবো, চিন্তা করো না। প্রতিভা দেবী প্রসন্ন হয়ে ভেতরের ঘরে চলে গেলেন। অহনা বড় ভালো মেয়ে, সকলের খেয়াল রাখে, সাত চড়ে ওর রা নেই। সুজুর বাবা চলে যাবার পর থেকে প্রতিভা দেবীর প্রতি অহনার যত্ন আরও যেন বেড়ে গেছে। এতদিন এ বাড়িতে কোনো রান্নার লোক ছিল না। অহনাই জোর করে সুজয়কে বলে সে ব্যবস্থা করে দিয়েছে। শুধু একটা ব্যাপারই প্রতিভা দেবী হজম করতে পারেন না, সেটা হলো অহনার চাকরি। কি যে দরকার ওর চাকরি করার, বাড়িতে কোনো কিছুর কোনো অভাব নেই। সুজু যা রোজগার করে তাতে ওদের বিলাসিতায় কোনো কমতি হয় না। সুজয়ের মুখ চেয়ে ব্যাপারটাকে মেনে নিয়েছেন প্রতিভা দেবী।
কিন্তু মাঝে মাঝে এই অস্বস্তিটা খোঁচা দেয়। কি যে আনন্দ পায় আজকালকার মেয়েরা চাকরি করে কে জানে বাবা। দরকার না হলেও চাকরি করতে যাচ্ছি, এটা যেন খুব অহংকারের বিষয়। তাদের সময় তো এসব ছিল না। বিয়ের পর শটান সংসারে মন্দ, ছেলেপুলে মানুষ করো, সকলের সেবা যত্ন করো, এটাই তো মেয়েদের সাজে। স্বামী যেটুকু রোজগার করে আনছে তাতেই মানিয়ে গুছিয়ে চলো। আজকাল এদের চাহিদারও অন্ত নেই, তার পেছনে ছোটারও বিরাম নেই। যাকগে, যা ভালো বোঝে করুক। এই সব 7-5 ভাবতে ভাবতে সুজুর গলা কানে এলো। মনে হয় খেতে নেমেছে। প্রতিভা দেবী বেরিয়ে এলেন ঘর থেকে। যা ব্যস্ততার চাকরি সুজুর, এই সময়টুকু পাওয়া যায় দুটো কথা বলার জন্য। খেতে বসেছিস বাবা? প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল সুজয়। তোমার নাকি হাত পুড়ে গেছে? ওই একটু। কতবার বলেছি তাড়াহুড়ো করো না, বয়স হচ্ছে তোমার। তোর খাবার সময় হয়ে যায় যে, তখন সব সাজানো না পেলে তো বাড়ি মাথায় করিস। কি করে শান্ত হয়ে কাজ করব? বয়স তো হচ্ছে সত্যি সত্যি। রান্নার লোক ছাড়া এভাবে পারা যায়? মা, অসুবিধে তো অনেকেরই হচ্ছে। কটা দিন একটু ধৈর্য ধরো। অহনা তো এখন বাড়িতেই আছে, ওকে বলো, ও তোমায় হেল্প করবে। ওর চাকরির তো এত চাপ নেই। তা অমন চাকরি করা কেন বাবু, সেটাই তো বুঝি না। মা ছেলের শেষ কথাগুলো কি একটু ধাক্কা মারলো কানে? মাছের ঝোল বাটিতে বাড়তে বাড়তে অন্যমনস্ক হয়ে পড়ল অহনা। সুজয়ের তো কোনোদিন চাকরি করা নিয়ে কোনো আপত্তি ছিল না। ওই তো বরং বারবার বলতো চাকরি ছাড়ার কথা ভাববেও না। এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, দুজনের চাকরি করাটা মাস্ট। বাকি সব কিছু তো সেই সময় মতো অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু আজ সুজয়ের কথাটা এত ঘুরপাক খাচ্ছে কেন মনে? অহনা বোঝে যে তার চাকরিটা খুব একটা কদর পায় না সুজয়ের কাছে। তেমন গ্ল্যামারাস কোনো ব্যাপার নেই, ছোট কোম্পানি, মাস গেলে কিছু টাকা ঢোকে অ্যাকাউন্টে, এই যা। তবে সুজয় কোনোদিনই অহনাকে চাকরি ছাড়তে বলেনি। বিয়ের আগেও নয়, এখনও নয়। কেবল বলেছে মাকে হেল্প করার কথা। না, অহনা একটু বেশি ভেবে ফেলছে। মাছের বাটি সুজয়ের কাছে দিয়ে শাশুড়ি মাকে বলল, তুমি বলবে মা, তোমার যখন যেমন প্রয়োজন হবে আমি ঠিক সময় বার করে ফেলবো। কটা দিনের তো ব্যাপার, আরতি এলেই আবার সব আগের মতো হয়ে যাবে। কিছু বলতে গিয়েও প্রতিভা দেবী চুপ করে গেলেন। ছেলে বউয়ের হাতে সংসার, তারা যেমন বলবে তেমনই হবে। উনি মানে মানে বিদায় নিতে পারলেই হয়। সুজুর হলে আমাদের খাবারটাও বেড়ে ফেলো বৌমা। বলে ভেতরে যেতে উদ্যত হলেন প্রতিভা দেবী। অহনা এটা ভালোভাবেই জানে প্রতিভা দেবীর সব অসন্তোষের মূলে ওর চাকরি। অহনা এই বাড়িতে আসার প্রথম দিন থেকে এই নিয়ে একটা অশান্তি তাকে গ্রাস করছিল। একমাত্র ছেলের বউ চাকরি করবে এটা মেনে নিতে পারছিলেন না কিছুতেই। বউয়ের চাকরির বিষয়ে সুজয়ের সুপ্ত সম্মতি দেখে তিনি আর কথা বাড়াননি। কিন্তু মাঝে মাঝেই নানা কথা প্রসঙ্গে শাশুড়ির মনোভাব অহনা টের পায়। সুজয়ের বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন প্রতিভা দেবী নানা কাজে ব্যস্ত থাকতেন, সময় হু হু করে কেটে যেত। শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকেই অহনার চাকরি নিয়ে তার এই অস্থিরতা যেন বেড়েছে। প্রায় সারাদিনই বাড়িতে একা থাকেন প্রতিভা দেবী। কথা বলার সঙ্গী বলতে রান্নার মেয়ে আরতি। সুজয় আর অহনাকে সকাল সকাল বেরিয়ে পড়তে হয় অফিসের জন্য। অহনা ফেরে আগে। শরীর ক্লান্ত থাকলেও কিছুটা সময় শাশুড়ি মাকে দেয় সে। একা মানুষ, তাকে ভালো রাখার দায়িত্ব অহনারও কম নয়। মায়ের কথা খুব মনে পড়ে অহনার। অহনা তখন কলেজে। দুম করে একদিন মা অসুস্থ হয়ে গেলেন। রাতারাতি হাসপাতালে ভর্তি হলো। সেই যে গেল, আর বাড়ি ফিরে এলো না। নিজের প্রতি অযত্নে শরীরটাকে পুরো ঝাঁঝরা করে তুলেছিল। ডাক্তার জানিয়েছিলেন লিভার কিডনির বেশিরভাগ অংশই ড্যামেজ হয়ে গিয়েছিল। এতটাই ক্রিটিক্যাল স্টেজে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল যে তাদের আর কিছুই করার ছিল না। মাকে শরীরে যত্ন নেওয়ার কথা বললেই বলতো, আমার যাওয়ার হয়েছে, এবার তার ডাক আসবে, চলে যাব। তুই মন দিয়ে পড়াশোনা কর, বাইরের দুনিয়াটা দেখ, আমার মতো সারা জীবন ঘরবন্দি হয়ে বসে থাকিস না। বাবা কাছাকাছি থাকলে চশমার আড়াল থেকে একটা অদ্ভুত হাসি দিত, আর তারপর মাকে বলতো, বিয়ের পর যখন বলেছিলাম পড়াটা চালিয়ে যাও তখন তো খুব গিন্নি হয়ে উঠেছিলে, সংসারী আমার সব ইত্যাদি কত না ডায়লগ।
এখন বুঝতে পারছো তো সিদ্ধান্তটা কতটা ভুল ছিল? মা ঝাঁঝিয়ে উঠত, তুমি তো বলেই খালাস, এত বড় গোষ্ঠীর হেসেল সামনে পড়াশোনা করব? চারটিখানি কথা, বিয়ে না করলে আজ দেখতে কত উন্নতি করে ফেলতাম। সেই সেই বলে মেয়ের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠতেন সুধীর বাবু। অহনাও যোগ দিত সেই হাসিতে। মা চলে যাওয়ার পর বাবাও যেন কেমন একটা জড়সড় হয়ে গেল। অহনাকে যেন আরো বেশি করে আঁকড়ে ধরলেন সুধীর বাবু। স্ত্রীর অপূর্ণ স্বপ্নগুলো মেয়ের মধ্যে দিয়ে যেন সার্থক হয়, এটাই শেষ বয়সে হয়ে উঠেছিল সুধীর বাবুর ধ্যান জ্ঞান। হলোও তাই। কলেজ শেষ করেই চাকরি পেল অহনা। খাবার টেবিলে বসে শাশুড়ি বউয়ের অনেক গল্পই হয়। পাড়ার পজিটিভ কেসের খবর থেকে বিশ্বের এই টালমাটাল অবস্থা কিছুই বাদ পড়ে না। আজ কেন কে জানে প্রতিভা দেবীর মুখ গোমড়া। বসেই খাবারে মন দিলেন তিনি। কোনো রকমে খাওয়া সারতে পারলেই যেন তিনি বেঁচে যান। অহনা ভালো করেই জানে এই বিষণ্ণতার কারণ তার চাকরি। আরতির ফিরে আসা যে সমাধান না, তাও অহনা বোঝে। প্রতিভা দেবীর সারা জীবনের অপ্রাপ্তিগুলো তাকে কিছুতেই শান্তি পেতে দেয় না। তাই অহনাকে চাকরি করতে দেখাও তার পক্ষে সহজ নয়। যে মানুষ সারা জীবন পায় শিকলের যন্ত্রণা অনুভব করছে, তার কাছে মুক্তির কি অর্থ? মেয়েদের স্বাধিকার টাধিকার তো তার কাছে নিছকই গালভরা গল্প কথা। অহনা পরিবেশ হালকা করার জন্য বললেও, মা, এই মহামারী সারা বিশ্বের অর্থনীতিতে কি যে সাংঘাতিক প্রভাব ফেলেছে জানো না? কত লোক যে চাকরি হারাবে, কত যে বেকার বাড়বে। ছোট বড় সব কোম্পানি এখন মারাত্মক ক্রাইসিসের মধ্যে। আমাদের কোম্পানিতেও কি হয়? অহনার কথা শেষ হতে না হতেই প্রতিভা দেবী বলে বসলেন, সে ভাগ্য কি আর আছে আমার? মা, অহনা এবার আর না হেসে পারল না। পরিবেশটা মুহূর্তে বদলে গেল। অহনাও হালকা বোধ করল। মানুষের জীবনে এক একটা মুহূর্ত আসে যখন সব হিসেব গুলিয়ে যায়। অহনা সুজয়ের জীবনেও এলো সেই মুহূর্তটা। রাত্রিরে খাবার টেবিলে বসে সুজয় জানালো কোম্পানি তাকে রেজিগনেশন দিতে বলেছে। মার্কেট ড্রাই হয়ে গেছে, বিপুল ফাইন্যান্সিয়াল লোড কোম্পানি আর নিতে পারছে না। ফলে হাই স্যালারিড এমপ্লয়ীদের অনেকের কাছেই ইস্তফা চেয়েছে কোম্পানি। সুজয় তাদের মধ্যে একজন। প্রতিভা দেবীর পক্ষে এই সংবাদ সহ্য করা সম্ভব হয়নি। তিনি স্থবির হয়ে বসে রইলেন টেবিলে। অহনা দমে যায়নি। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। বলেছিল সুজয়কে। সুজয় মনে মনে জানতো এত সহজে সব ঠিক হওয়ার নয়। তিনটি মানুষ বেশ কিছুটা সময় কাটল নীরবে। কে কাকে সান্ত্বনা দেবে তা স্থির করতে করতেই রাত কাবার হয়ে গেল। সারা রাত তোলপাড় হয়েছে তিনজনের মনে। সকালের আলোয় সেই বিপর্যয়ের ছবি আরও স্পষ্ট হয়ে এলো। সুজয়ের চোখ থেকে নেমে যাচ্ছে কোম্পানির গুরুভার। অহনা এখনও দমে যায়নি। ল্যাপটপ নিয়ে বসল কাজে। প্রতিভা দেবী তলিয়ে গেলেন সংসারে। ল্যাপটপ খুলে অহনা ভাবে সুজয় হার মেনে যাওয়ার ছেলে নয়, ঠিক লড়াই করে নেবে। এই ক্রাইসিস তো অপ্রত্যাশিত, এতে তো কারোর হাত নেই। একটু সময় লাগবে, এই যা। প্রতিভা দেবীর ডাকে চমক ভাঙে অহনার। মা, কিছু বলবে? সে মুখ তুলে দেখে প্রতিভা দেবীর হাতে জলখাবারের থালা আর চোখে করুণ আরতি। না খেলে কাজ করবে কিভাবে? অহনার শ্বাস আটকে এলো, চোখে অবরুদ্ধ কান্না। পায়ে শিকলের যন্ত্রণা বেশ টের পাচ্ছে সেও।